স্টুডেন্ট বিষয়ে যারা নতুন জাপান আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা যখন বাংলাদেশে থাকাকালীন অবস্থায় বা কোনো একটা সেন্টারে ভর্তি বা পরামর্শের জন্য যাই, তো তারা আমাদেরকে বলে যে জাপানে 28 ঘন্টা কাজ করে আপনি মাসে 3 থেকে 4 লক্ষ ইয়েন ইনকাম করতে পারবেন। তো এই ধরনের কথা বলে অনেকেই মনে করেন যে ব্যাংক থেকে ঋণে টাকা নিয়ে তারপর হচ্ছে কিস্তিতে বা সুদে টাকা নিয়ে তারপর জাপান আসেন। আসার পরে পরবর্তীতে বোঝা যায় যে মাসে 3 থেকে 4 লক্ষ ইয়েন জাপান ইনকাম করা কত কষ্ট একজন স্টুডেন্ট থাকা অবস্থায়। তো যারা নতুন স্টুডেন্ট জাপান থেকে বাংলাদেশ থেকে জাপান আসতে চাচ্ছেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা কথাই বলবো, যদি স্টুডেন্ট বিষয়ে জাপান আসতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনি কোনো রকম ঋণ না করে বা লোনের সাথে লিপ্ত না হয়ে কিস্তিতে বা লাভ শোধে টাকা না নিয়ে জাপান আসার চেষ্টা করবেন। কারণ জাপানে আসার পর তারপর আপনি বুঝতে পারবেন। আপনাকে বাংলাদেশ থেকে সেন্টারও অনেকভাবে বোঝাবে যে জাপান আপনি 28 ঘন্টা কাজ করে মাসে 3 থেকে 4 লক্ষ ইয়েন বা 5 লক্ষ ইয়েন ইনকাম করা এটা পুরাই ইম্পসিবল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাবো যে জাপান 28 ঘন্টা কাজ করে আসলে কি সম্ভব 3 থেকে 4 লক্ষ ইয়েন ইনকাম করা। সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা যারা জাপান থাকি বা বাংলাদেশ থেকে জাপান আসতে চাচ্ছি স্টুডেন্ট বিষয়ে, তো আমরা সবাই জানি যে জাপান একজন স্টুডেন্টকে 28 ঘন্টা পারমিট দেয় সপ্তাহে কাজ করার জন্য। এই 28 ঘন্টা কাজের মধ্যে কিন্তু আরেকটা আপনার ঝামেলা আছে, সেটা হলো আপনি 28 ঘন্টা কাজ করতেছেন ব্যাক জব, যেটা লিগ্যাল জব, ঠিক আছে? আপনি 28 ঘন্টা কাজ করে আপনি বছরে ইনকাম করতেছেন কত? 20 লক্ষ ইয়েন বা 18 লক্ষ ইয়েন বা 15 লক্ষ ইয়েন আপনি ইনকাম করলেন। এই আপনার 28 ঘন্টার মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে কি, তা আপনাকে সরকার কিন্তু 28 ঘন্টার পারমিট দিছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার আপনার ইনকামের একটা লিমিট দিয়ে রেখেছে। লিমিটটা কিরকম? আপনি বছরে যদি আপনার 12,45,000 ইয়েন ইনকাম করেন তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যেইকিন, তারপর সিটি ট্যাক্স যেটা বলে, তারপর হচ্ছে আপনার পেনশনের বীমা যেটা বলে, এটা কম থাকবে। আর যদি আপনি 12,45,000 ইয়েনের উপরে ইনকাম করেন বা 15 লক্ষ বা 16 লক্ষ 18 লক্ষ ইয়েন আপনি ইনকাম করলেন, তখন দেখা যায় যে আপনার প্রত্যেক মাসে হেলথ ইন্স্যুরেন্সের 20 থেকে 25 হাজার টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে আপনার নেনকিনের টাকা, যেটা জাপানের পেনশন সার্ভিস আমরা যেটাকে বলি, সেটাকেও আপনাকে পরিশোধ করতে হবে, সেটা আপনার মাফ করবে না। তারপর হচ্ছে সিটি ট্যাক্স যেটা আছে আপনার, সেটাও পরিশোধ করতে হবে। সিটি ট্যাক্স আপনার 2 থেকে 1.5 লক্ষ ইয়েন চলে আসবে। তো আপনি দেখা যায় যে আপনি বছরে আপনি ব্যাংক জব করে ইনকাম করলেন 18 লক্ষ ইয়েন, আপনার সরকার আবার আপনার নেনকিন, তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, পেনশন বীমা, তারপর হচ্ছে সিটি ট্যাক্স, এসব নিয়ে 4 থেকে 5 লক্ষ ইয়েন নিয়ে যাবে সরকার। তো অনেকে মনে করেন যে বাংলাদেশ থেকে আবার অনেকে মনে করবেন যে বছরে 12 লক্ষ ইয়েন, এটা তো অনেক টাকা। আসলে এটা জাপানের ক্ষেত্রেই কোনো কিছুই না। তো আমরা যারা বাংলাদেশ থেকে, আপনার এজেন্সিরা বোঝাবে যে আপনার 28 ঘন্টা কাজ করে জাপানে এসে আপনি 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে পুরাই ফালতাবাজি। আপনি 28 ঘন্টা যদি জব করেন, 28 ঘন্টা জব করলে সর্বোচ্চ আপনি 1,30,000 থেকে 14,000 ইয়েন 40,000 ইয়েন ইনকাম করতে পারবেন। আর যদি আপনার বেতন বেশি হয়, ঘন্টায় যদি আপনার বেতন বেশি হয়, তাহলে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন, 1,80,000-এর মতন। তারপর হচ্ছে দেখা যায় যে আপনি মাস শেষে যে বেতনটা পেলেন, কোম্পানি থেকে কিন্তু ওই বেতনের উপরে আবার ট্যাক্স কেটে রাখবে। তারপর আবার আপনার সরকারের ট্যাক্স দিতে হচ্ছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স দিতে হইতেছে, তারপর হচ্ছে নেনকিন দিতে হইতেছে, সিটি ট্যাক্স দিতে হইতেছে। এই সব কিছু কিন্তু এটার মধ্যেই। তো এই হচ্ছে অবস্থা আরকি। তো আমরা বাংলাদেশ থেকে এজেন্সির কথা আমরা যতটা সহজভাবে নিয়ে আসি জাপান, এটা কিন্তু এতটা সহজ না। যে এজেন্সিরা আপনারা বলবে যে আপনি জাপানে এসে 3 থেকে 4 লক্ষ ইয়েন ইনকাম ইনকাম করতে পারবেন। তারপর আপনি দেশ থেকে লাভের সুদে, তারপর হচ্ছে কিস্তিতে টাকা নিয়ে তারপর জাপান আসলেন। আসার পরে এরপর বুঝতে পারবেন যে আপনি
কতটা যে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আরকি। এই কিছুদিন আগে একদিন একটা ঘটনা ওসাকাতে হইছে। আপনার ৭ জন স্টুডেন্টরে ২ টা রুমের মধ্যে দিছে। তো তাদের থেকে আপনার বাসা ভাড়া নিছে ১৯,৫০,০০০ এর মতন। যে বাসাটা দেখলাম সেটার ভাড়া সর্বোচ্চ আপনার ৫০ থেকে ৬০,০০০ ইয়েন হবে। কিন্তু ওই ৭ জনের থেকে আপনার সেন্টার ভাড়া নিছে অগ্রিম ১৯,৫০,০০০। তারপর হচ্ছে টোকিওতে একটা ফ্ল্যাটের মধ্যে প্রায় ২৭ জন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের অবস্থা আরকি। আমরা এজেন্সিদের কথাই, অনেকের কথাই মনে করেন সহজে একবারে সবকিছু বিশ্বাস করি। তো যারা আমি এ কথাটাই বলবো সর্বশেষ, যারা স্টুডেন্ট ভিসায় জাপান আসতে চাচ্ছেন বা আসবেন, অবশ্যই আপনারা যতটুকু সম্ভব ঋণ না করে আসার চেষ্টা করবেন। ঋণ করে আসলে তারপর আপনি এসে এখানে পুরাই সমস্যার মধ্যে পড়ে যাবেন আরকি। তো সর্বশেষ আমি আরো একটা কথা বলি, সেটা হলো আপনি জাপান আসার আগে স্টুডেন্ট ভিসায় অবশ্যই আপনার যদি পরিচিত কেউ জাপান থাকে তাদের সাথে কথা বলে তারপর জাপান আসার চেষ্টা করবেন। আর যেসব লোকেরা সেন্টারদের সাথে জড়িত, মানে এজেন্সির সাথে জড়িত, তাদের সাথে কথা না বলার চেষ্টা করবেন। যারা মনে করেন আপনার সেন্টারের সাথে জড়িত না, এইসব লোকের সাথে জাপান সম্পর্কে আপনার জেনে তারপর জাপান আসার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।